আমি জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের মেঘনাদ বাবুকে পার্লামেন্টে পাঠাবো। আওয়াজ নওশাদ সিদ্দিকী রাজ্যের আইনসভার মধ্যে তুলবে, একদিকে মেঘনাদ বাবু দেশের আইনসভার মধ্যে একই আওয়াজ তুলবে যে জয়নগরবাসী শুধু নয়, পশ্চিম বাংলার মানুষ শুধু নয়, সারা দেশের নাগরিক যারা আছেন, যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন, তাদের সন্তানগুলোকে তার প্রাইমারি সেকশন থেকেই যাতে সরকারিভাবে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হয় তার পলিসি নিয়ে আসতে হবে। এই আওয়াজ পশ্চিম বাংলার বিধানসভাতে যেমন উঠবে, দেশের আইনসভার মধ্যে সেটা তুলতে হবে। তুলবে কারা? আপনারা। আপনারা যদি মনে করেন এতজন কিভাবে তুলবো, আরে আপনারা এর মধ্যে থেকে তো একজন যাচ্ছে। আপনারা এখানে 16 লক্ষ মতো ভোটার আছেন তো নাকি? 16 লক্ষ ভোটার যদি পার্লামেন্টে গিয়ে বলেন যে আমার ছেলের স্কুলের টিচার নাই কেন, ডাস্টার নাই কেন, টেবিল নাই কেন, চেয়ার নাই কেন, 16 লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে, যে শুনবে তার শোনার আর ধৈর্য থাকবে? থাকবে না। সেই জন্য এই 16 লক্ষের অধিক মানুষের জন্য একটা জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টে পাঠাবো, 16 লক্ষের কণ্ঠ হয়ে যার যে সমস্যা সেগুলো শুনে পার্লামেন্টে গিয়ে তিনি বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করবেন এবং সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এই আওয়াজ তুলতে হবে। তো আমরা পার্লামেন্টে কেন পাঠাই? আমার অভিযোগটা সেখানে জানাবে বলে। ভাঙড়ের মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে হিমঘর থেকে শুরু করে, নতুন বাস রুট থেকে শুরু করে, নতুন বাসের পরিষেবা থেকে শুরু করে, লাইব্রেরি থেকে শুরু করে, স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি থেকে শুরু করে, রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, যেগুলো যা সমস্যাগুলো আছে এই 2-2.5 বছর সবটাই রাজ্য সরকারকে শুনিয়েছি। কিন্তু অপদার্থ রাজ্য সরকার তারা শুধুমাত্র চাই ভাঙড়ে হানাহানি, মারামারি হোক, বোমাবাজি হোক, সেই জন্য ডেভেলপ করেনি। কিন্তু কদিন ডেভেলপ করে আটকাতে পারবে? ওই আওয়াজ শুধু ভাঙড় থেকে রাজ্যে সীমাবদ্ধ আমরা রাখতে চাইছি না। আওয়াজ ভাঙড় থেকে শুরু করে, জয়নগর থেকে শুরু করে, কাশীপুর থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, বালুরঘাট থেকে শুরু করে সারা পশ্চিম বাংলার আওয়াজকে দেশের আইনসভার মধ্যে পাঠানোর জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে এসেছে এবং এমপি ইলেকশনে প্রার্থী দিয়েছে। মায়েদের বলবো, 1000-1200 টাকায় ভুলে গেলে হবে না। আমরা বলছি রাজ্য সরকারকে বারবার, এই 1000-1200 দিচ্ছ, আর মা যখন ট্রিটমেন্ট করতে, মায়ের পরিবার যখন ট্রিটমেন্ট করতে সরকারি হসপিটালে যাচ্ছে, সেখানে পরিষেবা পান তো আপনারা? মায়েরা পান? কোথায় পাঠাতে হয়? বেসরকারি হসপিটালে চলে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে। 1000-1200 টাকা শুধু নয়, 10,000-15,000 বিল ধরিয়ে দিচ্ছে মায়েদেরকে, বা আমাদেরকেও ধরাচ্ছে। তো এটা বন্ধ করতে হবে। মায়েদের বলবো, আওয়াজ তুলুন। এই 26,000 চাকরি বাতিল হয়েছে, এই 26,000-এর মধ্যে আপনার আমার সন্তানেরা আছে, আপনার আমার পরিবারের সন্তানরা আছে, সদস্যরা আছে যাদের মেধার ভিত্তিতে চাকরি হয়েছিল। আবার অনেকের আপনার আমার বাড়ির সন্তানদের মেধা চুরি করেছিল এই মমতা ব্যানার্জির সরকার, এই চোর সরকার মেধা চুরি করেছিল। আপনি একজন কৃষক, আপনি একজন ডে লেবার, আপনি সকালে গেলে মাঠে যান, সকাল হলে বাজারে সবজি বিক্রি করতে যান, একটা ঘুমটি আছে, আপনার ছেলের মেধা আছে, আপনার ছেলেকে আপনি কষ্ট করিয়ে বড় করলেন, মানুষ করলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, পরীক্ষায় বসেছিল, পাশও হয়েছিল, ভাইভাতে লিস্টে নাম আসবে কি তার আগে আপনার ছেলে 15 লক্ষ দিতে পারবে নাকি আগে দেখে নিচ্ছে। স্বাভাবিকভাবে 15 লক্ষ দিয়ে আমাদের পক্ষে সম্ভব নয়। আমার আপনার ছেলেটার মেধা থাকার পরেও, যোগ্যতা থাকার পরেও এই মমতা ব্যানার্জির চোর সরকার আপনার আমার ছেলেটাকে মেধাকে চুরি করেছে। তার পরিবর্তে যার ছেলের মেধা নাই, যে যুক্ত অক্ষর পড়তে পারে না, তার বাবার টাকা আছে, টাকাটাকে নিয়ে আপনার ছেলের পরিবর্তে ওই বড় লোকের দামাল ছেলেটাকে চাকরি দিয়েছিল। অবশেষে কোর্টের খোঁচাতে মুখ থুবড়ে পড়েছে, 26,000 চাকরি বাতিল হয়েছে। ওই 26,000-এর মধ্যেও আপনার আমার বাড়ির সন্তানেরা ছিল, তাদেরকেও আজকে অপমানিত, লাঞ্ছিত হতে হচ্ছে। এই জায়গা থেকে মায়েদের বলবো, শপথ নিতে হবে আগামী দিনে এই 10 লাখ 15 লাখের খেলা বন্ধ করতে হবে। 330 টাকা ফর্ম ফিল আপ করে, 550 টাকা ফর্ম ফিল আপ করে, যাতে মেধার ভিত্তিতে সে গরিবের সন্তান হতে পারে, বড় লোকের সন্তান হতে পারে, নেতার স্ত্রী হতে পারে, নেতার স্বামীও হতে পারে। দেখ
দেখার দরকার নাই, নেত্রী স্বামী হতে পারে, দেখার দরকার নাই। যার মেধা আছে সে চাকরি পাবে, এমন এক সরকারকে তৈরি করতে হবে। এখন সরকার তৈরির সময় এসেছে, তাই আপনাদের বলবো সঠিক জায়গায় ভোটটা দিন। পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে আওয়াজ তুলবে, আপনার কণ্ঠ হয়ে যারা কথা বলবে তাকে ভোটে জিতে পার্লামেন্টে পাঠান। ইতিপূর্বে আপনারা একাধিক দলের নেতৃত্বদের কথা শুনে একাধিক দলের প্রার্থীদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গেলেও আপনাদের জন্য কোনো কথা বলেনি। আপনাদের উন্নয়নের জন্য আপনারা দিয়ে লেবার, আপনারা কৃষক, আপনাদের কৃষকদের মাসিক গড় আয় কি করে বাড়বে তার কথা বলেনি। আপনি ভ্যান চালক, আপনার কথা বলেনি। আপনি এই পরিযায়ী শ্রমিক, ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছেন বা ভিন্ন জায়গায় কাজে যাচ্ছেন, আপনার দিনের শেষে যে মজুরিটা দেওয়া হচ্ছে সেটা স্বল্প মজুরি, আপনাকে বেশি খাটিয়ে নিয়ে আপনাকে কম টাকা দিচ্ছে, এর বিরুদ্ধে কথা বলার লোক পাওয়া যায়নি। তাই আমি আপনাদের বলবো, আমাদেরকে যদি একবার সুযোগ দেন, ইতিপূর্বে 17 বার আপনারা সুযোগ দিয়েছেন, আমাদেরকে একবারের জন্য সুযোগ দিন। পার্লামেন্টে গিয়ে এসটি কোটাতে, এসসি কোটাতে, অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের সংরক্ষিত সিটে কেন নন দলিত আদিবাসী ভাইরা চাকরি করবে তার হয়ে বলার কেউ নয়। আমাদের মেঘনাথ বাবু গিয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে, এসসি কোটাতে এসসিদেরকে চাকরি দিতে হবে, এসটি কোটাতে এসটি ভাইদেরকে চাকরি দিতে হবে, ওবিসি কোটাতে তথা মুসলিম সমাজের যারা আছেন মুসলিম ভাইদের চাকরি মুসলিম ভাইদেরকে বুঝিয়ে দিতে হবে। এই আওয়াজ তুলবে, সেখানে গিয়ে ওই আরএসএস এর কোনো টিউনিং করা নেতা আমাদের নয়, বা মমতা ব্যানার্জির কোনো টিউনিং করা আমাদের নয়। তিনাকে আমরা জনগণের জন্য ছেড়ে দিয়েছি, জনগণের কথা বলবে, আরএসএস কি বলবে সেটা শুনে উত্তর দেওয়ার মতো নেতা আমরা তৈরি করিনি। আমাদের আইডিওলজি যেটা বলছে মানুষের জন্য কথা বলার জন্য আমরা পার্লামেন্টে পাঠাবো, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন। আগামী মাসের জুন মাসের 1 তারিখে আপনারা খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের মাস্টার মশাই মেঘনার হালদার সাহেবকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। হবে তো নাকি ভাই? আমার পাশের বাড়ির রাম কাকা খেতে পাচ্ছে না, আর আমাকে কি বলছে, তুমি হিন্দু মুসলমানের রাজনীতি করো। ও আমার দ্বারাই হবে না। আমার পাশের বাড়ি রহিম চাচা খেতে পাচ্ছে না, তার ছেলেটা চাকরি চুরি গিয়েছে, আর আমাকে বলছে তুমি হিন্দু মুসলমানের কথা বলো। ও আমার দ্বারাই হবে না। বিভেদের কথা বলতে বললে ও আমার দ্বারাই হবে না। আমার লড়াইটা হচ্ছে আমার দলিত ভাই কেন ঠিকঠাক রেশন পাচ্ছে না, আমার দলিত ভাইটা তার খোটাতে কেন চাকরি পাচ্ছে না, আমার দলিত ভাই রেশনের থেকেও বড় কথা সে ইনকাম করে খেতে পারে, তার মিনিমাম ওয়েজেসটা কেন বেঁধে দেওয়া হচ্ছে না, তার লড়াই আমার। সুতরাং হিন্দু মুসলমান দলিত আদিবাসী ও খেলা আমাকে খেললে আমরা কোনো সেই খেলাতে আমরা যাব না। আমাদের লড়াইটা হচ্ছে রুজি রুটির লড়াই, আর ওরা ধর্মের লড়াই লেগিয়ে দিয়ে আমাদের রুজি রুটি কেড়ে নিচ্ছে। তাই বন্ধুগণ বলবো, ওদের খেলাতে আমরা পা দেব না। আমাদের আওয়াজ উঠবে, রুটি কাপড়া মাকানের আওয়াজ উঠবে, পেটে ভাত নাই, আর আমাদেরকে ধর্মের দোহাই দিয়ে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই ভাই আপনাদের কাছে অনুরোধ করব, সজাগ সতর্ক হতে হবে। আমরা কারো প্ররোচনায় পা দেব না। আমরা কারো আর ভাই প্রচন্ড আমার কষ্ট হচ্ছে, কিন্তু গরম প্রচন্ড না? আপনাদেরও তো লাগছে নিশ্চিত ভাবে। আর 5 থেকে 7 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা হবে না তো? এ ভাইরা অসুবিধা হবে? দূরে কি কষ্ট হচ্ছে নাকি? একটু কারা শুনতে চান একটু হাত তুলুন তো ভাই। মায়েরা শুনবেন না? আপনারা শুনতে চাইছেন? হ্যাঁ, আপনাদের বলবো এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আপনাদের বলবো, শুধু আমাদেরকে ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কেউ জাতপাতের লড়াই আমাদেরকে লাগিয়ে দিচ্ছে। দেখুন আপনাদের একটা কথা বলি, আমরা ভুলে যাচ্ছি না দলিত বাড়ির সন্তান রোহিত ভেমুলাকে, তার অপরাধটা কি? সে দলিত বাড়ির সন্তান, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চেয়েছিল হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে, তাকে এমন ভাবে মানসিক অত্যাচার তার উপরে করেছিল, তাকে সুসাইড করতে বাধ্য করিয়েছিল। তাই আমরা ভুলে যাব না সেই আনিস খানকে, তাকে হত্যা করেছিল। আমরা ভুলে যাব না বিদ্যুৎ মন্ডলকে, আমরা ভুলে যাব না রুমা ওরাওকে। তাই আপনাদের বলবো, সময় এসেছে, ঐক্যবদ্ধ হন। আরএসএস এর ফাঁদে পা দেবেন না। তারা শুধুমাত্র বলছে আমি মুসলমানদের নাকি ক্ষতি করব।
যারা দলিত সমাজের মানুষ আছেন, আদিবাসী সমাজের মানুষ আছেন, একটু তথ্য তুলে দেখুন। এই 10 বছর বিজেপি সরকারের আমলে সব থেকে বেশি অত্যাচারিত, বঞ্চিত, নিপীড়িত কারা হয়েছে, শোষিত কারা হয়েছে? সব থেকে বেশি অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত হয়েছে দলিত সমাজের মানুষেরা, আদিবাসী সমাজের মানুষেরা, তারপরে মুসলিম সমাজের মানুষ। এই বিজেপি সরকারের আমলে 2014 সালে বিজেপি আরএসএস পরিচালিত বিজেপি সরকার কি বলেছিল? হিন্দু খাতরে মে হ্যায়। হিন্দু ভাইরা হয়তো ভেবেছিল এবার কিছু একটা হবে, কিন্তু দুঃখের বিষয় হওয়া তো দূরের কথা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। হিন্দুকে উদ্ধার করতে এসে আমার হিন্দু ভাইকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ওইদিকে যিনি হিন্দুকে উদ্ধার করতে এসেছিলেন অমিত শাহজির ছেলে জয় শাহজি, তিনি আর ব্যবসা বেড়ে যাচ্ছে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল মুসলমান খাতরে মে হ্যায়, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব, সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করব, মুসলিম সমাজের মহিলারা শিক্ষায় পিছিয়ে আছে, মুসলিম সমাজের ছেলেদের চাকরি নাই, এটা করে দেবো সেটা করে দেবো, মুসলমানকে বাঁচাতে এসেছিল। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখছি? উল্টে আরো ক্ষতি করে দিচ্ছে। আমরা আপনাদের বলি, মায়েরা আছেন, মায়েদের উদ্দেশ্যে বলবো আমাদেরকে সুযোগ দেন। যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে, আপনাদের উদ্দেশ্যে বলছি এই মমতা সরকার এই 12 বছরে যাই কিছু মুসলমানদের জন্য, মানুষের জন্য, দলিতের জন্য, আদিবাসীর জন্য উন্নয়ন করেনি, শুধু ভাইপোর উন্নয়ন হয়েছে। আর কিছু শাহজাহান টাইপ আছেন, অনুব্রত টাইপ আছেন, শওকত টাইপ আছেন, তাদের উন্নয়ন হয়েছে। আর কি করেছে?